নমস্কার। তথাকথিত আমি শুরু করছি আপনার টুইট দিয়ে। এই যে আশঙ্কার কথা আপনি লিখেছেন, বিগত কয়েকদিন ধরে আমরা সবাই মুখিয়ে রয়েছি, বিশেষ করে পশ্চিমবঙ্গের জনতা, কারণ আপনি পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিও বটে, বর্ষিয়ান নেতা তো বটেই, রাজ্য সভাপতিও ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এত বছর ধরে বিজেপি করার সুবাদে পশ্চিমবঙ্গের বিজেপির অন্দরের যে হাল হকিকত সেটা খুব ভালো করে জানেন, তার অর্গানাইজেশনাল স্ট্রাকচার। কি প্রম্পট করলো আপনাকে এই কথাটা বলতে যে আগামী 10 বছরের মধ্যে বিজেপি উঠেও যেতে পারে, এরকম একটা আশঙ্কা আপনি কেন বোধ করছেন? আপনি আমার সঙ্গে সম্বন্ধে যে দুটো কথা বললেন তার সঙ্গে আরেকটা আমি যোগ করি, যে আমি বহু বছর ধরে, মানে স্বাধীনতার আগে থেকে বাংলা এবং হিন্দু বাঙালির ইতিহাস একটু পড়বার চেষ্টা করছি, এবং পড়ে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি তার সঙ্গে আমার বিজেপির অভিজ্ঞতাটা মেলালে এই সিদ্ধান্তেই আসা যায়। 2021 সালে যে পরিস্থিতি হয়েছিল সেটা ছিল ভয়াবহ। আমি তো বলবো বরঞ্চ 2024 সালে তার থেকে সামান্য হলেও একটুখানি উত্তরণ হয়েছে। আচ্ছা, 2021 সালে বিজেপি কার্যকর্তারা খুব আপবিট ছিলেন, খুব আনন্দে ছিলেন যে তারা ক্ষমতায় আসছেন। শুধু তাই নয়, কে মুখ্যমন্ত্রী হবে, কে কি মন্ত্রী হবে সেটা নিয়েও তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছিল এবং কিছু ঘোষণা হয়ে গিয়েছে। ঠিক কথা। কিন্তু তারপরে যখন দেখা গেল যে তারা পাওয়া তো, মানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তো দূরের কথা, 100 আসনেও পৌঁছতে পারলেন না, তখন নানা রকম ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হতে লাগলো, যে না আমরা আগে 3 ছিলাম, আমরা 77-এ পৌঁছেছি, হানা করেছি, আমরা আগামী দিনে আরো এগিয়ে যাব ইত্যাদি এ সমস্ত কথা। কিন্তু এগুলো ভালো লক্ষণ নয়। যখন একটা দলের পতন হয় বা একটা দল ঠিক পথে চলেনি সেটা নির্বাচনী ফল থেকে বোঝা যায়, তখন তার প্রধান কর্তব্য হচ্ছে বিশ্লেষণ করা। এই বিশ্লেষণটা দলের অভ্যন্তরে করা উচিত, এবং দলে অভ্যন্তরে করার জন্য নির্বাচনের আগে, 2021 সালের নির্বাচনের আগে আমি প্রচুর পদার্থ দিয়েছিলাম, প্রচুর ইন্ধন দিয়েছিলাম। সেগুলো কেউ নেড়ে চেড়ে দেখেছেন বলে মনে হয় না। তো তাতে আমার কোনো ক্ষোভ নেই, আমার দেওয়া কাজ আমি করেছি, তারা পড়বেন কি না পড়বেন সেটা তাদের ইচ্ছে। কিন্তু তারপরে যখন দেখা গেল যে তখনও তারা আত্মসন্তুষ্টিতে ভুগছেন, তারা একবারও বলছেন না যে কাজটা ঠিক হয়নি, আমাদের অমুক কাজটা ভুল হয়েছে, আমাদের প্রার্থী চয়ন ভুল হয়েছে, আমাদের কামিনী কাঞ্চন নিয়ে মাতামাতি করা ভুল হয়েছে, আমাদের প্রার্থীরা যে একটা বিরোধী দলের নেতার সাথে গিয়ে জলকেলি করেছেন এটা খুব অন্যায় হয়েছে, এ সমস্ত কথা কেউ যখন বলছেন না প্রকাশ্যে, তো শুধু নয় বলেনি, দলের অন্দরেও বলছেন না। যদিও আমি দলের অন্দরে সে সময় ছিলাম না, এখনো নেই, কিন্তু খবর সবই পাই, এবং বলছেন না দেখে আমার আশঙ্কা হয়েছিল যে দলের পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে যাচ্ছে। তারপরে কিছু কিছু কোর্স কারেকশন হলো, সেটা আমি দেখেছি, যেমন সভাপতি বদল হলো এবং অন্যান্য কিছু ছোটখাটো হলো, কিন্তু যথেষ্ট হয়নি। যার ফলে 2024 নির্বাচনের পরে পরিস্থিতিটা যেটা দাঁড়িয়েছে সেটা এইরকম, যে 2021-এর পরে বিজেপির কার্যকর্তারা না হোক মার খেয়েছিল, প্রচন্ড মার খেয়েছিল। বিশ্বজিৎ বলে একটি ছেলে, বিশ্বজিৎ সরকার বোধহয়, নারকেলডাঙ্গা অঞ্চলে বাড়ি, তার গলায় কেবল টিভির তার জড়িয়ে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল, এবং তার সে কিছু কুকুর পুষত, সেই কুকুরগুলোকে মারা হয়েছিল, তাকে মারা হয়েছিল, বীভৎস অত্যাচার হয়েছিল। কেন্দ্রীয় বিজেপি তখন 303 আসন নিয়ে বিজেপি কেন্দ্রে সমাসীন ছিল, কিন্তু কেন্দ্রীয় বিজেপির তরফ থেকেও এ ব্যাপারে কোনো হেলদোল দেখতে পাওয়া যায়নি। এবং তারপরে এই ধরনের মারধর নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে দেখা গেছে। এবার 2024 সালের নির্বাচনের আগে এবং নির্বাচনের পরেও দেখা গেছে। নির্বাচনের সময় যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে,
এটা থেকে অনেকে স্বস্তি পেয়েছিলেন, কিন্তু আমি পাইনি। তার কারণ হচ্ছে যে এর আগেও আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী এলে পরেও কেন্দ্রীয় বাহিনী তো এই রাজ্যের ভূগোলটা জানে না, সেই জন্য তারা জানে না কোথায় কি করতে হবে। তাদের গাইডেন্স দেওয়া উচিত রাজ্য পুলিশের, এবং রাজ্য পুলিশ তাদের কিছু দেয় না, উল্টে তাদের উল্টো পথে চালনা করে। রাজ্য পুলিশের রাজনীতিকরণ আজকে এমন একটা নোংরা জায়গায় পৌঁছে গেছে যে পুলিশের প্রতি ভরসা করা মানুষের পক্ষে অসম্ভব। এখন এগুলো তো শুধরোতে হবে, এগুলো তো মোকাবিলা করতে হবে। তথাগত আমি এইটাতে আসছি, আমি শুধু আপনাকে একটা স্পষ্ট প্রশ্ন করব, আমি একবার মানে ওই ব্যাখ্যাটাতে আসছি, আমি শুধু জিজ্ঞাসা করব আপনার মতে। আমি হতাশ হয়ে এই সোশ্যাল মিডিয়ায় পোস্টটা করি। বেশ, আমরা একে একে একটা করে ইস্যুতে আসি। আমি সবার আগে আপনাকে জিজ্ঞাসা করব, বর্ষিয়ার নেতা হিসেবে আপনি বিজেপির এই যে ফলাফল 2024-এর 18 থেকে 12-এ নেমে আসা, সেটাতে আপনি কি হতাশ? আর দ্বিতীয়ত, এই ফল যে আশানুরূপ হলো না, কারণ 30টি আসনের টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে, তার জন্য কি কি কারণকে আপনি দায়ী করেন? আমি একটা করে বলছি। প্রথম হলো যে 2019 থেকে 2021-এ একটা বিশাল পতন হয়েছিল। 2019-এ লোকসভা নির্বাচনে আমরা অর্থাৎ বিজেপি 18টা আসন পেয়েছিল, যার মানে হয় 126টা বিধানসভা আসন। একদম। সেই 126টা বিধানসভা আসন থেকে নেমে হলো 77টা বিধানসভা আসন, এবং সেই 77টা বিধানসভা আসন আবার কমে এখন কত 69 কোথাও গিয়ে দাঁড়িয়েছে। এবং আমাদের স্পিকার মহোদয়, তার শ্রীচরণে প্রণাম জানাই, তিনি এগুলোকে দলত্যাগ বিরোধী আইনের মধ্যে ফেলতে দেননি। তারপরে এইবারের নির্বাচনে আমরা দেখছি যে বিজেপি 12টা আসন পেয়েছে, 12টা লোকসভা আসন, মানে হলো 84, অর্থাৎ সামান্য হলো উত্তরণ হয়েছে, যে কথাটা আমি আগেই বলেছিলাম। এই জিনিসটা আমি লক্ষ্য করেছি, এবং খুবই অল্প, কিন্তু তাহলে ভোট শেয়ার বেড়েছে, তথাগত ভোট শেয়ারটা কিন্তু কমেছে, ভোট শেয়ারটা কমেছে। 21-এ যে সমস্ত আপনার সিট শেয়ার একটু বাড়লে, 21-এর নিরিখে সিট শেয়ার বাড়লেও ভোট শেয়ারটা একটু কমেছে। সেই আমাকে একটু বলতে দিতে হবে, মাঝখানে প্রশ্ন করবেন না, আমাকে পুরোটা বলতে দিতে হবে। নিশ্চয় নিশ্চয়। 2021-এ যেরকম বিকৃতি দলের মধ্যে ঢুকেছিল এবং যেরকম বিকৃত মানুষ এসেছিল, তাদের খানিকটা বিকৃত মানুষদের বিদায় হয়েছে, বিকৃতিরও খানিকটা অংশ তো বিদায় হয়েছে, এবং তার ফলে পরিস্থিতি খানিকটা ভালোর দিকে গেছে, কিন্তু এটা যথেষ্ট নয়, আরো বেশি কাজ দরকার। বেশ, আপনি বলছেন না বিকৃত মানুষের কথা আপনি বললেন, এটা তো একটা, কিন্তু আমি বলছি এবছরের আপনি যে রেজাল্টটাকে, সেটাকে কিভাবে অ্যানালিসিস করছেন? মানে এটাকে আপনি বলছেন একটু ভালো, স্লাইটলি বেটার, কিন্তু খুব ভালো তো হয়নি, মানে ভালো রেজাল্ট তো সেভাবে ব্যাখ্যা করা যাবে না। তাহলে এই যে খারাপ ফল হলো, সেটার কারণ কি? মানে এবছরের কারণটা কি? এক নম্বর কারণ যেটা আমি বলেছি, যে বিজেপি কর্মীদের মনোবল তলানিতে ঠেকেছে। নির্বাচনের পরে তো হয়েছে, নির্বাচনের আগেও ছিল। কারণ যেভাবে তাদের ভয় দেখানো হচ্ছিল, যেভাবে তাদের ওপর অত্যাচার করা হচ্ছিল, নানাভাবে তাদের পর্যুদস্ত করা হচ্ছিল, এবং চারিদিকে ঘুষের একটা রাজত্ব চলেছিল। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে কেন্দ্রীয় বাহিনী ওই ঘুষের শিকার হয়েছে। এগুলো তো প্রমাণ করা যাবে না, কিন্তু মাটিতে কান পাতলে যেটা শুনতে পাই, যেটা আমি খবর পাই, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী অংশত, সবাই নয়, কেন্দ্রীয় বাহিনী এই সমস্ত ঘুষের শিকার হয়েছে। এবং যেভাবে মানুষকে ভয় দেখানো হয়েছে, ভয় দেখানোটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, সিপিএম আমলে সিপিএম ভয় দেখাতো, কারা দেখাতো? সিপিএম এর ক্যাডাররা গিয়ে ভয় দেখাতো। আর এবার একটা সার্বভৌম রাষ্ট্রের পুলিশ গিয়ে মানুষকে ভয় দেখায়। মানুষ যদি কোনো একটা নালিশ নিয়ে পুলিশের কাছে যায়, তাহলে পুলিশ উল্টে তার নামে কেস দিয়ে দেয়। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা এই দাঁড়িয়েছে যে পুলিশের কাছে যেতে ভয় পায় মানুষ, পুলিশ থেকে দূরে দাঁড়িয়ে দূরে লুকিয়ে থাকে। এই যদি পরিস্থিতি হয়, তাহলে মানুষ ভয় পাবে না কেন? মনোবল কোথায় থাকবে?
সঠিক কথা, এটা তো শুধু এটা আমি অস্বীকার করছি না। আমি এই পয়েন্টটাতেই আপনাকে একটু জিজ্ঞাসা করি তথাগতভাবে, একটু থামাচ্ছি, আমি এই পয়েন্টটাতে একটু জিজ্ঞাসা করিনি। আপনি বললেন পুলিশ ভয় দেখাচ্ছে, সঠিক কথা। অনেক জায়গায় এরকম ধরনের অভিযোগ তো এসেছে, এবং পোস্ট পোল ভায়োলেন্সের রিপোর্ট আমরাও আজ তাক এবং আজ তাক বাংলাতে দর্শকদেরকে বারবার দেখাচ্ছি। বারুইপুরে, দক্ষিণ 24 পরগনায় ক্যাম্পে এই মুহূর্তে অনেক মানুষ রয়েছেন। গতকাল শুভেন্দু অধিকারী নিজে এরকম কিছু নিগৃহীত মানুষকে নিয়ে রাজভবনের সামনে গেছিলেন রাজ্যপালের সাথে দেখা করতে, সেটা আমরা দেখেছি, সেই তথ্য এবং সেই রিপোর্টও আমরা মানুষের সামনে তুলে ধরছি। কিন্তু কাশ্মীরের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী, হ্যাঁ দেখা করতে দেয়নি, আমি বলছি কাশ্মীরের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী, 950 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে এনে 7 দফায় নির্বাচন করা হলো। এরপরেও যদি এই কমপ্লেন তথাগতবাবু বিরোধীদের পক্ষ থেকে করা হয় যে ভোট সঠিকভাবে হয়নি, অবাধ হয়নি, তাহলে তো বলতে হবে যে অর্গানাইজেশন ছিল না, মানুষকে এনে ভোট দেওয়াতে পারেনি বিজেপি, সেটা তাদের দায়। সেটার দায় কি স্বীকার করার কোনো জায়গা থাকে না? সেটা তো আমি অস্বীকার করিনি, সে পয়েন্টটাতে আমি যাইনি এখনো পর্যন্ত। বেশ, আমি এখনো পর্যন্ত যে ব্যাপারটায় বলছিলাম সেটা হলো যে কেন্দ্রীয় বাহিনীকে যথাযথ নির্দেশ দেওয়া হয়নি। কেন্দ্রীয় বাহিনী তো পশ্চিমবঙ্গের ভূগোল চেনে না, তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশের কাজ হচ্ছে তাদেরকে ঠিক জায়গা দেখানো। আজকে আমরা ডায়মন্ড হারবার কেন্দ্রে কিভাবে ভোট হয়েছে তার ভিডিও দেখতে পাচ্ছি। তার ভিডিওতে দেখতে পাচ্ছি ওখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না, কেন্দ্রীয় বাহিনী কিচ্ছু করেনি। তার কারণ তো আমি বলে দিলাম, কাশ্মীরের চেয়ে বেশি বলে কোনো লাভ নেই। তার এখন যা দিয়েছে তার ডবল যদি হতো তাহলে একই ফল হতো। কারণ দায়িত্বটা এই রাজ্য পুলিশের ওপরেই বর্তায়। সেই জন্য আমি নির্বাচনের আগে বিভিন্ন সময় বলেছিলাম যে এখানে আফস্পা হওয়া উচিত। আফস্পা, আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। সাংঘাতিক কথা বলছেন, আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট দিয়ে পশ্চিমবঙ্গে ভোট হবে, পুরোটাই এটা উপদ্রুত এলাকা। শেষ করতে দিন, শেষ করতে দিন, শেষ করতে দিন, শেষ করতে দিন, বলুন, শেষ please, করতে দিন। please, মাঝখানে বলবেন না, আমার চিন্তার সূত্র ছিঁড়ে যায়, এটা ঠিক নয় মাঝখানে বলার। বেশ বেশ, প্লিজ। আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট হচ্ছে উপদ্রুত এলাকার জন্য। পুরো দক্ষিণবঙ্গটা উপদ্রুত এলাকা, পুরো দক্ষিণবঙ্গ উপদ্রুত এলাকা। সন্দেশখালির মতো জায়গায় যেখানে মেয়েদের তুলে এনে পিঠে বানাবার ছলে ধর্ষণ করা হতো, আর সেই তাদের স্বামীদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতো, তারা ভয়ের চোটে পালিয়ে গিয়েছিল, এবং তাদের জমি নোনা জল দিয়ে প্লাবিত করে দিয়ে সেই জায়গাটা নিয়ে নেওয়া হতো। এবং করতো শাহজাহান, যে শাহজাহান আজকে কারান্তরলে আছে, কিন্তু সে তো ড্যামেজ যা করবার সে করে চলে গেছে। কিন্তু সেই শাহজাহান সম্বন্ধে মুখ্যমন্ত্রী বড় মুখ করে বলেছিলেন ও কিন্তু মানুষের জন্য কাজ করে, ও কিন্তু মানুষের জন্য কাজ করে। এই যদি পরিস্থিতি হয় তাহলে উপদ্রুত এলাকা হতে আর কি বাকি আছে দক্ষিণবঙ্গের? বেশ, দক্ষিণবঙ্গ কি নাগাল্যান্ডের চেয়ে বা মণিপুরের চেয়ে বেশি উপদ্রুত এলাকা নয়? আমি তো মনে করি তাই। বেশ, কিন্তু শেখ শাহজাহান তিনি জেলে আছেন, আপনি বলছেন শেখ শাহজাহান জেলে আছে, তিনি অ্যারেস্ট হয়ে গেছেন, তার যে প্রভাব সেটা অনেকটাই খর্ব হয়ে গেছে। সেখানে এনএসজি নেমেছে, সেখানে বম্ব স্কোয়াড নেমেছে, সেখানে এত পুলিশের ছয় লাভ। কিন্তু সেই বসিরহাট আসন যে সন্দেশখালীকে ব্যবহার করে বিজেপির পক্ষ থেকে একেবারে মূল ক্যাম্পেনের শীর্ষে সন্দেশখালীকে নিয়ে আসা হলো, রেখা পাত্রকে দাঁড় করানো হলো, সেই সন্দেশখালীতে বিপুল মার্জিনে তৃণমূল কংগ্রেস জয়ী হলো। তাহলে সেটা কি করে সম্ভব যদি এখানে সত্যি বিজেপির সেই সংগঠন থাকতো? বিপুল মার্জিনে জয়ী হয়নি বসিরহাট, বসিরহাট। আপনি একটু ভুল কথা বলছেন, বসিরহাট আপনি একটু ভুল কথা বলছেন। সংখ্যাগুলো একটু যাচাই করে নেবেন। সন্দেশখালীতে বিপুল মার্জিনে জেতেনি, জিতেছে গোটা বসিরহাট লোকসভায়, গোটা বসিরহাট লোকসভায়। এবার আমি আমার তৃতীয় পয়েন্টে আসি। পশ্চিমবঙ্গে যেভাবে মুসলিম মেরুকরণ হয়েছে সেটা একটা খুব বড় কারণ। এই মুসলিম মেরুকরণ জিনিসটা কিন্তু আমাদের যে বিকৃত মানসিকতা তৈরি হয়েছে
তাতে কিন্তু এটাকে মেরুকরণ ধরাই হয় না, এটা তো স্বাভাবিক। কিন্তু হিন্দুর সপক্ষে যদি কখনো কিছু বলা যায়, যদি কখনো বলা যায় না হিন্দুদের প্রতি সুবিচার হচ্ছে না, এই যে হিন্দুরা অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলায় এসছেন, তাদের জন্য সিএ করা হয়েছে, তখন সরকার থেকে কে কে ছি ছি বলে দাঁড় কাকের মতো চিৎকার করা হয়, সেটা হয়ে যায় খুব উচিত কাজ। আর হিন্দুর সপক্ষে কোনো কথা বলাটা অনুচিত হয়, সেটা তখন সবাই ধর্মীয় মেরুকরণ হচ্ছে, ধর্মীয় মেরুকরণ হচ্ছে বলে নাচতে থাকে। কিন্তু মুসলিমদের ধর্মীয় মেরুকরণ সম্বন্ধে কেউ কিছু বলে না। এইটাই হচ্ছে আজকে আমাদের সমাজ জীবনে যে বিকৃতি ঢুকেছে তার অন্যতম কারণ, যে দুরকম মাপকাঠি আছে। হিন্দুদের জন্য একটা মাপকাঠি, মুসলিমদের জন্য একটা মাপকাঠি। কেন থাকবে ধর্মনিরপেক্ষ দেশে? কেন দুটো ধর্মের মানুষের জন্য দুরকম মাপকাঠি থাকবে? শুধু তারা দল বেঁধে ভোট দেয় বলে? এই যে সন্দেশখালী নয়, বসিরহাট লোকসভা কেন্দ্রে যে জিতেছে নুরুল হাজি বা হাজি নুরুল ইসলাম, তাকে আমি জানি 2010 সালে, তখন সিপিএম এর আমল, তৃণমূলের আমল না, সেই সিপিএম এর আমলে সে দেগঙ্গায় দাঙ্গা বাঁধিয়েছিল। দেগঙ্গায় কিছু লোক তারা চট্টগ্রাম থেকে নির্যাতিত হয়ে এখানে এসে বাসা করেছিল, তাদের একটা জমি ছিল, সেই জমির ওপর দিয়ে হঠাৎ বললো এটা আমাদের গোরস্থান, এর ওপর দিয়ে হাঁটা যাবে না, এটা আমাদের জমি, এই বলে দাঙ্গা লাগিয়ে দিল। এবং তার সামনে ছিল এই হাজি নুরুল ইসলাম। সেখানে আমি নিজে গিয়েছিলাম, নিজে গিয়ে সরেজমিনে প্রত্যক্ষ করেছিলাম, করে তখন আমি আডবাণীজিকে ওখান থেকেই ফোন করেছিলাম। আডবাণীজি দুজন এমপি কে পাঠিয়েছিলেন এখানে, সেটাকে আরো খবর নেবার। এই হাজি নুরুল ইসলাম জিতে গেল এবং এই জেতাটাকে আমরা মেনে নিচ্ছি। এই লোকটার তো জেল থেকেই বেরোনো উচিত ছিল না, জনগণ ভোট দিয়েছেন, উচিত ছিল না, জনগণ ভোট দিয়েছেন, ছিল না তৃণমূলের সময় জনগণ ভোট দিয়েছেন। অথচ আমরা দেখছি সে জিতেছে, সে বিপুল মার্জিনে জিতেছে, এবং এই সংবাদ মাধ্যম তাকে নিয়ে দামামা বাজাচ্ছে যে হাজি নুরুল ইসলাম জিতে গেছে, সন্দেশখালী জিতে গেছি, সন্দেশখালীতে তৃণমূল জিতে গেছি, কে মজা। এই হচ্ছে আজকে আমাদের মানসিকতা। কিন্তু তথাগতদা জনগণ তো তাকে ভোট দিয়ে জিতিয়েছেন, কিন্তু জনতার রায় জিতেছেন। আপনি কি তাহলে সেই ভার্ডিক্টটাকে চ্যালেঞ্জ করছেন বা জনতাকে কোথাও প্রশ্ন করছেন যে জনসাধারণ যারা ভোট দিয়েছেন? 100 বার চ্যালেঞ্জ করছি, এ লোকটার তো বাইরে থাকাই উচিত ছিল না। 100 বার চ্যালেঞ্জ করছি, এই লোকটার তো জেলের বাইরে থাকাই উচিত ছিল না। যেভাবে শাহজাহান ঢুকেছে, যেভাবে তার 2 চেলা ঢুকেছে, সেইভাবে এই লোকটাকে 2010 থেকেই ওখানে ঢুকিয়ে রাখা উচিত ছিল। সে তো একেবারে সরাসরি নিজে গিয়ে দাঙ্গা বাঁধিয়েছে। তো জনতার রায়, জনতার সামনে যদি এরকম একটা প্রার্থী রাখা হয় এবং সেখানে যদি বাকি মানুষকে, বিশেষ করে হিন্দুদের এমন ভয় দেখানো হয় যে যদি না যেতে তাহলে একেবারে তোমাদের বাড়ির মেয়েদের সব উঠিয়ে নিয়ে যাবো ইত্যাদি, যেরকম সন্দেশখালীতে হয়েছে, তাহলে মানুষ বাপ বলে সেখানে ভোট দেবে। করছি তো আমি জনতার রায়কে চ্যালেঞ্জ। এটা তো ভুল রায়, এটা তো জালি রায়। না, কিন্তু জনসাধারণ, আপনি যে বলছেন যে জনসাধারণ যে ভোট দিয়েছে, যেমন আমি আপনারও একটা কমেন্ট শুনলাম যে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের যে পপুলারিটি এবং তার ফলে একটা পপুলার ম্যান্ডেট বা ভোট যেটা পেয়েছে তৃণমূল কংগ্রেস বা তাদের রাজনৈতিকভাবে ফায়দা হয়েছে, আপনি বলছেন এটাকে আপনারা প্রশ্ন করছেন। কিন্তু মানুষের যদি সুবিধা হয় এবং মানুষ যদি সেটাকে ভোটে ট্রান্সলেট করে, সেটাকে কি আপনি কোথাও গিয়ে সওয়াল করছেন, প্রশ্ন করছেন? আমি সরাসরি কোশ্চেন করছি, কোনো ভুল নেই। আপনি যদি মানুষকে বলেন যে ভাই তোমাদের কারুকে কাজ করতে হবে না, তোমরা শুয়ে থাকো বাড়িতে, বিশ্রাম করো, আহার নিদ্রা মৈথুনে দিন কাটিয়ে দাও, তোমাদের বাড়িতে টাকা পৌঁছে দেয়া হবে, তাহলে কে না সেটা চাইবে? সবাই চাইবে এটা। কিন্তু এটা করে এটার সুদূর প্রসারী ফল কি হবে? যে এই রাজ্যটা একটা ভিখিরির রাজ্যে পরিণত হবে। এই রাজ্যটা একটা লোটাস ইটার, যাকে বলে লোটাস ইটারের যে পদ্মফুল ভক্ষক, সেরকম একটা রাজ্যে পরিণত হবে। আজকে এই যে জিনিসটা হয়েছে, এই যে লক্ষ্মীর ভান্ডার, যার মাধ্যমে লোকের হাতে পয়সা ধরিয়ে দেওয়া হচ্ছে কোনো কিছু খাটুনি না করে। এর আগে 100 দিনের কাজ হতো, তাতে অন্তত কিছু খাটুনি হতো, তার মধ্যে অনেক জালি ছিল, সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না।
কিন্তু অন্তত কিছু খাটুনি তো করতে হতো মানুষের। জগতের নিয়ম হচ্ছে কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিন্তু যেখানে কিছু না দিয়েই কিছু পাওয়া যায় সেখানে একটা জাতির মেরুদণ্ড নষ্ট হয়ে যায়। এবং আজকে এই যে লক্ষ্মীর ভান্ডার করা হয়েছে, এটার সুদূর প্রসারী ফল হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের মেরুদণ্ড ধীরে ধীরে পচে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, এবং ভবিষ্যতে এই মেরুদণ্ড থাকবে না। মানুষ এইভাবে ভিক্ষাজীবী হয়ে যাবে। কিন্তু তথাগত দা, তাহলে তো এই প্রশ্নটাও করা যেতে পারে যে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ, সেখানে যখন শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে এই লাডলি বেহেনা যোজনা চালু করা হলো, যেখানে একই জিনিস ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার দেওয়া হচ্ছে, এবং বারবার অনেকাংশের অর্থনীতিবিদরা এবং বিশেষজ্ঞরা বলছেন যে যেখানে গিয়ে বিপিএল স্তরের নিচের মানুষরা যারা খুব অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছেন, কিছুটা যদি ক্যাশ ইনফিউশন করা যায় তাহলে তো ওভারঅল অর্থনীতির ভালো হচ্ছে, এবং সেখানে গিয়ে এই মুদ্রাস্ফীতি, এতটা ইনফ্লেশন, মানুষ কিছুটা নিঃশ্বাস ফেলার জায়গা পাচ্ছেন, সেটাকে আপনি ভিক্ষা বলছেন? ভিক্ষা বলছি, এই অর্থনীতিবিদরা মাথায় থাকুন। আজকে পৃথিবীতে বিভিন্ন কোনায় কোনায় এমন সব অর্থনীতিবিদ আছেন, এমন সব রাজনৈতিক মানুষ আছেন, এমন সব রাজনীতি বিষয় বিজ্ঞ আছেন, যারা কিছু অত্যন্ত ধনী মানুষের টাকায় পালিত এবং তাদের অঙ্গুলি হেলনে চলেন। তাদের মধ্যে একজন জর্জ সরস, একটি এরকম সংস্থা ফোর্ড ফাউন্ডেশন। এদের অন্যতম উদ্দেশ্য ছিল যে কোনো ভাবে মোদিকে গদিচ্যুত করা, সেটা এদের পক্ষে সম্ভব হয়নি। কিন্তু তার ফলে এই যে বিশাল বিশাল মানুষের কথা আপনি বলছেন, তাদের এই ফল এইটাই হয়েছে। আজকে যদি তাদের দেশে আমেরিকাতে কেউ যদি এরকম একটা প্রস্তাব করে যে প্রত্যেকের হাতে কিছু টাকা ধরিয়ে দেওয়া হবে, আমেরিকায় প্রচুর গরিব লোক আছে, অপেক্ষাকৃতভাবে গরিব লোক আছে। নিউ ইয়র্কে প্রচুর লোক রাস্তায় শুয়ে থাকে, আমি দেখেছি। সাদার্ন স্টেটগুলো, অ্যালাবামা, মিসিসিপি, এই সমস্ত রাজ্যে প্রচুর গরিব লোক আছে। আজকে যদি আমেরিকায় কেউ প্রস্তাব করে যে এদের হাতের টাকা গুঁজে দেওয়া হবে, তাহলে পুরো দেশ তার প্রতিবাদ করবে। তার কারণ হচ্ছে যে এই ধরনের ভিক্ষাবৃত্তি সে দেশের মানুষ অনুমোদন করবে না, তাদের মেরুদণ্ড আছে। কিন্তু এই পণ্ডিতরা বলছেন যে এই দেশের মানুষের মেরুদণ্ড নষ্ট করে দেওয়া হোক, এই দেশের মেরুদণ্ড পচিয়ে দেওয়া হোক। যেটা বিজেপি শাসিত রাজ্যে হয়েছে সেটা তো আমি প্রশংসা করিনি, সেটা সম্বন্ধে আমি কিছু বলিনি, যদিও মধ্যপ্রদেশের পরিপ্রেক্ষিত সম্বন্ধে আমি কিছু জানি না, কিন্তু আমি তো সেটাকে সমর্থন বা প্রশংসা করিনি। কিন্তু পশ্চিমবঙ্গে যেটা হয়েছে সেটার আমি নিন্দা করছি এই জন্য যে মানসিকতা নষ্ট হয়ে যায়, মানুষের মেরুদণ্ড নষ্ট হয়ে যায়। যদি কিছু না দিয়ে কিছু পাওয়া যায় তাহলে মানুষের মেরুদণ্ড নষ্ট, আত্মসম্মান নষ্ট হয়। বেশ, তথাগতটা কিন্তু কি মজার বিষয় দেখুন, লক্ষ্মীর ভান্ডার কোথাও গিয়ে একটা মেইন স্টে হয়ে গেছিল ক্যাম্পেনের এবারে নির্বাচনে। বিশেষ করে তৃণমূল মনে করেছিল তাদের বিরুদ্ধে যে অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে সেটাকে ওভারকাম করার একটা খুব বড় সুযোগ এই লক্ষ্মীর ভান্ডার। কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে যখন বিজেপির একজন নেত্রী উত্তরবঙ্গে বললেন যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, এবং সেটা নিয়ে তুমুল প্রচার তৃণমূল কংগ্রেস করলো যে বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার কিন্তু বন্ধ হয়ে যাবে, তাতে বিজেপির রাজ্য নেতৃত্ব তো ভয় পেয়ে গেল। এবং শুভেন্দু অধিকারীর মতো নেতা, যিনি বিরোধী দলনেতা, এবং আমি মনে করি সারা রাজ্যে তিনি চষে বেরিয়েছেন, ক্যাম্পেইন করেছেন, তিনিও বললেন যে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেওয়া হবে। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গের বুকে, বন্ধ তো করা হবেই না। যে পরিস্থিতিটা আমাদের মাননীয় তৈরি করেছেন, আমরা সবাই সেই পরিস্থিতির শিকার। সেই পরিস্থিতির শিকার তার নিজের দল, সেই পরিস্থিতির শিকার বিজেপি, এবং সেই পরিস্থিতির শিকার পশ্চিমবঙ্গের জনসাধারণ। সেই পরিস্থিতি থেকে তো বেরোবার কোনো উপায় নেই, কারণ উনি মানুষের হাতে বিনা পরিশ্রমে টাকা গুঁজে দিচ্ছেন। সেখান থেকে মানুষ সেটাই অভ্যস্ত হয়ে গেছে। তার উপরে শুধু তাই নয়, এপ্রিল মাসের প্রথম একেবারে শুরুর দিকে উনি এই টাকাটা গুঁজবার ব্যবস্থা করেছেন। এর মধ্যে আরেকটা প্রশ্ন আছে, সেটা আমি পরে আসছি। এই টাকাটা গুঁজবার ব্যবস্থা করেছেন, তারপরে সামনে নির্বাচনে কে ওটাকে বিরোধিতা করতে পারে? এটা হচ্ছে দায়টা হচ্ছে আমাদের মাননীয়ার, কারণ তিনি সম্পূর্ণ বিবেক বর্জিত রাজনীতি করছেন। আজকে যদি সমস্ত যুবকদের উনি বলে দেন
যে ভাই তোমাদের স্বাধীনতা দেয়া হলো, তোমরা যেখানে একটি সুন্দরী মেয়ে দেখবে পেড়ে ফেলে ধর্ষণ করো, পেড়ে ফেলে ধর্ষণ করো, তাহলে আমি নিশ্চিত যে বহু যুবজনের ভোটে উনি পাবেন, যারা এর কোকে ভোট দেয়নি তাদের ভোটও পাবেন উনি। কাজটা কি উচিত হবে? কাজটা কি উচিত হবে? আর যেভাবে উনি টাকা হাতে গুঁজে দেবার ব্যবস্থা করছেন, সেটা সম্বন্ধে আরেকটা কথা বলি। পশ্চিমবঙ্গ রাজ্য তো কান পর্যন্ত ঋণে ডুবে আছে। ভারতে একটা আইন আছে, ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যাক্ট। এই ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যাক্ট অনুযায়ী একটা রাজ্য কতদূর ধার নিতে পারে তার একটা সীমা আছে। এই সীমাটা কিন্তু খুব শিগগিরই অতিক্রম হয়ে যাবে। FRBM Act। আমার কাছে এই মুহূর্তে সমস্ত অঙ্ক নেই বলে আমি বলতে পারছি না, কিন্তু সীমাটা খুব তাড়াতাড়ি অতিক্রম হয়ে যাবে। FRBM Act, তখন মাননীয়া কি করবেন? কোথা থেকে টাকা দেবেন? একদম আপনি বলছেন, হ্যাঁ অবশ্যই FRBM অ্যাক্ট রয়েছে এবং সেটার উপর ভিত্তি করে অবশ্যই সেটাকে মাথায় রাখতে হবে। এবং কোথাও গিয়ে একটা আশঙ্কা, যেটা একটা শ্রেণী রয়ে গেছে, যে এই দান খয়রাতির রাজনীতির ফলে পশ্চিমবঙ্গের অর্থনীতি কি ধস নেমে আসবে, সেটার দিকে তো অবশ্যই নজর দিতে হবে, সেটা একটা আশঙ্কার বিষয় বটে। কিন্তু আপনি মেরুকরণের কথা বলেছেন, একদিকে যেমন আপনি মুসলিম মেরুকরণ যেখানে যেখানে হচ্ছে সেটাকে আপনি দ্বার্থহীন ভাষায় সেটাকে আপনি কন্ডেম করছেন, ঠিক তেমনভাবে আপনি বলছেন যে হিন্দু মেরুকরণ হলে, বা অ্যাটলিস্ট মেরুকরণের যে প্রচেষ্টা যেটা করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, স্বয়ং প্রধানমন্ত্রী নিজে এসে বলেছেন যে হিন্দুরা সেকেন্ড ক্লাস সিটিজেন, এবং বারবার লোকে বলেছেন যে এটা মেরুকরণের রাজনীতি করা হচ্ছে। আপনি সেটাকে কাউন্টার আর্গুমেন্ট দিয়ে বলছেন যে মেরুকরণের রাজনীতি, তাহলে মুসলিমের মেরুকরণ হলে সেটাকে কেন ক্রিটিসাইজ করা হয় না? সেটা একটা অল্টারনেটিভ ভিউ তো বটে। কিন্তু আমি একটা স্ট্যাটিস্টিক্স জানাতে চাই তথাগতদা। যেখানে হিন্দু ভোটার 80% রয়েছে বা তার বেশি রয়েছে, এরকম 149টি আসন, আমার কাছে আমাদেরই একজন সোশ্যাল মিডিয়ার বন্ধু তিনি এই ডেটাটা তুলে ধরেছেন। এটা আমার নিজের ডেটা নয়, তার নাম দি এনিকমাস, আমি সোশ্যাল মিডিয়াতে তাকে দেখতে পাচ্ছি, এবং তিনি লিখেছেন হিন্দু ভোটার 80% বেশি যেখানে রয়েছে 149টি সিট আসন, সেখানে 2024-এ তৃণমূল 80টি আসনে জয়ী হয়েছে এবং বিজেপি 69টি আসনে জয়ী হয়েছে, মানে বিধানসভার নিরিখে। এবং যদি যেখানে হিন্দু পপুলেশন 90% বেশি, সেরকম 79টি আসন রয়েছে, সেখানেও তৃণমূল কংগ্রেস 46টাতে এগিয়ে, বিজেপি 33টাতে। তাহলে আমার প্রশ্ন হলো যে 80 এবং 90% হিন্দু পপুলেশন যেখানে রয়েছে, সেখানেও তো দেখা যাচ্ছে যে বিজেপি তৃণমূলের থেকে পেছিয়ে রয়েছে এই 2024-এর ভোটের নিরিখে বিধানসভা বাড়ি। তাহলে কি আপনি যে হিন্দু মেরুকরণের প্রচেষ্টার কথাও বলছেন, যেটাকে আপনি একটু বিরোধ করছেন না, আপনি বলছেন এটার বিরোধিতা হওয়া উচিত নয়, সেটা বিজেপি করতে সক্ষম হয়নি হিন্দু ভোটকে একজোট করতে? বিজেপি কখনো হিন্দু মেরুকরণ করবার চেষ্টা করেনি। হিন্দু মেরুকরণ হয় না, হিন্দু মেরুকরণ অসম্ভব। যেটা বিজেপি করতে চেষ্টা করেছিল সেটা হলো হিন্দুদের প্রতি সুবিচার করা। এই যে পূর্ব পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে 1 কোটির ওপর, 1,20,00,000, আমার হিসেব মতো 1,20,00,000 মানুষ মুসলমানের লাঠি খেয়ে এই বাংলা এসে পড়েছিল। সেটা উচ্চারণ পর্যন্ত হয় না আজকে। আপনি ভাবতে পারেন 1,20,00,000 মানুষ ওইখান থেকে বিস্থাপিত হয়ে, ওখান থেকে লিটারালি লাঠি খেয়ে এখানে এসে পড়েছিল। ওখানে তাদের প্রচুর মেয়ে, প্রচুর মানুষ খুন হয়েছে, প্রচুর মেয়ে ধর্ষিতা হয়েছে, প্রচুর মেয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। তার মধ্যে আমার একটু বড় গোছের পরিবার ধরলে পরে, আত্মীয় স্বজনের মধ্যে ধরলে পরে তারাও আছে। এটা সম্বন্ধে কোনো উচ্চারণ হয় না, কথাটা বলা পাপ। আজকে এই যে বিকৃত মানসিকতা তৈরি হয়েছে, এবং এটা তো একদিনে হয়নি। মোহনদাস গান্ধী, জওহরলাল নেহেরু, বামপন্থীরা, এরা সবাই মিলে গত 75 বছর ধরে এই মানসিকতা তৈরি করেছে। কজন হিন্দু এই মানসিকতার বাইরে বেরোতে পারে? এই যে আমি বলছি হিন্দু আর মুসলমান, এদের দুজনের জন্য যে দুরকম মাপকাঠি আছে, যাকে ইংরেজিতে ডাবল স্ট্যান্ডার্ড বলে, এ কথাটা কজন বলে? একজন ফরাসি সাংবাদিক ফ্রাঁসোয়া গতিয়ে বলে একজন ফরাসি সাংবাদিক এসে আশ্চর্য হয়ে বলেছিলেন যে এরকম আমি কখনো দেখিনি যে একটা হিন্দু প্রধান দেশে হিন্দুর জন্য একরকম মাপকাঠি আর মুসলিমের জন্য একরকম মাপকাঠি। কিন্তু এটা এতদিন ধরে প্রচার করা হয়েছে, এতদিন ধরে বলা হয়েছে যে এটা একেবারে মানুষের মজ্জাগত হয়ে গেছে।
এটার থেকে বেরোনো খুব কঠিন কাজ। এই কুশিক্ষা থেকে বেরোতে হলে মানুষকে সুশিক্ষা দিতে হবে, সেটার সময় এখনো পায়নি কেউ। কিন্তু আপনি বলছেন এই যে মানে মানুষের ভাবনা চিন্তা বা ভাবধারার পরিবর্তন ঘটাবার জন্যে যে ধরনের রাজনীতি করার দরকার, সেটা তো আমি বলবো তাহলে মানে একেবারে মানে পরিকাঠামো ভাঙতে হবে, একটা অন্যরকম রাজনীতি, মানে একেবারে চেনা ছকের বাইরে বেরিয়ে আসা রাজনীতি। তা আপনি যেই কথাগুলো বলছেন সেটা তো খুবই মানে খুবই আভাগার্ড, মানে এটাকে তো চেনা ছক থেকে বেরিয়ে আসার সেই ক্ষমতা, আপনি যেটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়েছেন টেমপ্লেট লক্ষ্মীর ভাণ্ডারে, তাই শুভেন্দু অধিকারী বাকিরাও স্টেজ সেট হয়ে গেছে, সেটা মানতে তারা বাধ্য হয়েছেন। কিন্তু এতটা সাহস কি তাহলে বঙ্গ বিজেপির নেতৃত্ব, যেই এখনো পর্যন্ত নতুন সভাপতি হয়নি, এই চেনা ছকের রাজনীতি থেকে বেরিয়ে এসে এই সাহসী রাজনীতি যেটার কথা আপনি বলছেন, তারা কি করতে পারবেন বলে আপনি আশা করেন? তুমি তো দুটো ইস্যু মেশাচ্ছ। প্রথমে কথা হলো, আমরা যে কথাটা বলছিলাম সেটা হলো এই হিন্দু মুসলিম রাজনীতির কথা, আর তুমি এখন সেটা যেটা বলছো সেটা হলো ওই দান খয়রাতের রাজনীতির কথা। দুটো আলাদা জিনিস। হিন্দু মুসলিম রাজনীতির কথা আমি বলে দিই। এই হিন্দু মুসলিম রাজনীতিটা একটা সবচেয়ে বড় বিকৃতি, এবং আমি মনে করি আজকে দেশের সামনে সবচেয়ে বড় সমস্যা রুটি কাপড়া মাকান নয়। আজকে দেশের সামনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হিন্দু মুসলিম সমস্যা, এবং এই সমস্যাটা একেবারে পচন ধরিয়ে দিয়েছে শরীর মানুষের, দেশের শরীরে এই পচনটা বাড়তে থাকবে। এই পচনটাকে যদি অত্যন্ত সাহসের সাথে মোকাবিলা না করা যায়, তাহলে এই জম্মুতে যে গত 4 দিন ধরে যে ঘটনাগুলো হলো সেগুলো হতে থাকবে, যেগুলো পশ্চিমবঙ্গে সন্দেশখালিতে হয়েছে সেগুলো হতে থাকবে, কেরালায় যেগুলো ফ্রম টাইম টু টাইম হয় সেগুলো হতে থাকবে। এরকম ঘটনা হতে থাকবে। এই ঘটনা কি অভিপ্রেত? এটা যদি না হয় তাহলে মানুষকে খুব পরিষ্কার বলতে হবে হিন্দু মেরুকরণ অন্যায়, মুসলিম মেরুকরণ অন্যায়, এবং যারা হিন্দু হবার অপরাধে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে বিচ্যুত হয়ে নিজের 14 পুরুষের ঘরবাড়ি ছেড়ে এখানে চলে আসতে বাধ্য হয়েছে, তাদেরকে জায়গা দিতে হবে, তাদেরকে কিছু বিশেষ ব্যবস্থা দিতে হবে। এটা পাঞ্জাবে হয়েছিল, কারণ পাঞ্জাবে যারা এসেছিল ওদিক থেকে তারা মেয়েদিক থেকে সমস্ত মুসলমানদের মেরে ভাগিয়ে দিয়েছিল, ফলে তাদের স্বাভাবিকভাবে জায়গা হয়েছিল। কিন্তু পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে যারা এসছে তারা এসেছে, কিন্তু এখানে মুসলমানরা থেকে গেছে, ফলে তারা জায়গা পায়নি। এবং আমি আমার ছোটবেলায় দেখেছি তারা কি বিভৎস অবস্থায় দিন যাপন করেছে, কিন্তু তারা সে কথাটা বলে না। সবাই বলে যে আমার অত বিঘে জমি ছিল, অত বড় পুকুর ছিল, অতগুলো তালগাছ ছিল, কিন্তু সেগুলো ছেড়ে এলাম কেন, এই কথাগুলো কেউ বলে না। এটা তো বলতে হবে। এর মানে তো যে নয় আমরা গিয়ে মুসলমানদের খুন করব, কিন্তু এটা বলতে হবে তার কারণ হচ্ছে একটা রোগ মানুষের শরীরে, দেশের শরীরে বাসা বেঁধেছে। এই রোগটাকে যদি সারাতে হয় তাহলে প্রথমে স্বীকার করতে হবে যে রোগটা আছে, আর স্বীকার না করলে রোগ সারবে। বেশ, এই কথাটা তথাগত বাবু আপনি, হ্যাঁ সত্যি, আপনি এর আগে অনেক ইন্টারভিউতে এবং বারবার আমাদের সাথে কথোপকথনে এটা বলেছেন, এটা সম্বন্ধে ইউ আর আ স্ট্রং প্রোপোনেন্ট অফ দিস, এটাকে আপনি বারবার করে মানুষের সামনে তুলে ধরারও চেষ্টা করেছেন। আমি কুইকলি এবার এখনকার রাজনীতির কুইকলি 2-3টে প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবো। এক, বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে যা হাল, আপনি শুরু করলেন এবং অনেক কিছুই অ্যানালাইজ করলেন, সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, এবং তিনিই কাণ্ডারি ছিলেন এই 2024-এর নির্বাচনটা, কিন্তু অনেকেই বলছেন যে তার যে এফেক্ট এবং যেভাবে ক্যান্ডিডেট সিলেকশন করা হয়েছে সেটা ঠিক হয়নি, তার ফলে অনেকে হেরে গেছেন। এবং একটা নতুন সভাপতি আনারও একটা প্রশ্ন উঠেছে। এই যে বঙ্গ বিজেপির এইহানো হাল এবং এই যে নির্বাচনের ডিব্যাকল, সেটার জন্য আপনি কাকে দায়ী করেন? একজন কারুকে দায়ী করা যাবে না, এর কিছু দায়িত্ব কেন্দ্রের ওপরও বর্তায়। কারণ নির্বাচনে কে প্রার্থী হবে সেটা শেষ পর্যন্ত সিদ্ধান্ত করে কেন্দ্রের ইলেকশন কমিটি। শুভেন্দু অধিকারী রাজ্যের আগামী দিনে রাজ্যের বিজেপির সভাপতি হবেন কি হবেন না সে প্রশ্নটা ছেড়ে দিয়ে আমি বলি, আজকে মানুষের সামনে মাস লিডার বলতে একমাত্র শুভেন্দু অধিকারী আছেন। বিশ্বাসযোগ্য মাস লিডার বলতে একমাত্র শুভেন্দু অধিকারী আছেন। তিনি তো সমস্ত, মানে এমন নয় যে তিনি একেবারে আদর্শ মানব, তার কোনো দোষ নেই, একসময় অনেক দোষ আছে,
কিন্তু সমস্ত দোষ গুণ নিয়ে বিচার করলে পরে আমি বলবো যে শুভেন্দু অধিকারীর কোনো বিকল্প আজকে নেই। বেশ। এবং এই নির্বাচন শুভেন্দু অধিকারীর জন্যই হেরেছে এ কথা যদি কেউ বলে তাহলে আমি বলবো যে বাজে কথা, সম্পূর্ণ বাজে কথা। বেশ, দিলীপ ঘোষ যাকে আপনি যথেষ্ট যার সম্বন্ধে আপনি ক্রিটিক্যাল ছিলেন, তিনিও হেরে গেলেন এবং তিনি বলছেন তাকে মেদিনীপুর থেকে সরানো হলো, তাকে অন্য একটা সিট বদল করা হলো এবং তিনিও হেরে গেছেন এবং তার নাম কিন্তু চর্চায় বারবার আসছে নতুন রাজ্য সভাপতি হওয়ার ক্ষেত্রে। আপনি কিভাবে দেখেন? দিলীপ ঘোষের অনেক কিছু আমি সমর্থন করি না, সেটা সবাই জানে। হ্যাঁ, কিন্তু দিলীপ ঘোষকে কেন মেদিনীপুর থেকে বর্ধমানে সরানো হলো সেটার কোনো ব্যাখ্যা আমি পাইনি, অন্তত গ্রহণযোগ্য ব্যাখ্যা আমি পাইনি। দিলীপ ঘোষ যদি মেদিনীপুরে থাকতেন তাহলে হয়তো ভালো ফল হতো। আমি এরকমও শুনেছি, এই তো খবর কানে আসে, আমি এরকমও শুনেছি যে অগ্নিমিত্রা পালের হয়ে দিলীপ ঘোষের লোকেরা কাজ করেনি, এরকম জিনিস হয়ে থাকে। তাকে সরাবার কি যুক্তি ছিল? দিলীপ ঘোষ আমার পছন্দের লোকন বা অপছন্দের লোকন সেটা দ্বিতীয় কথা। প্রথম কথা হচ্ছে তো বিজেপির প্রার্থী, তো বিজেপির প্রার্থীকে তো জেতাতে হবে। অগ্নিমিত্রা পাল ছিলেন আসানসোলে, আসানসোলের মাটিটা তিনি চিনতেন, তাকে পাঠিয়ে দেওয়া হলো মেদিনীপুরে। একদম। দেবশ্রী চৌধুরী ছিলেন রায়গঞ্জে, তাকে পাঠিয়ে দেওয়া হলো কলকাতায়। কলকাতার রাস্তাঘাট জানেন না তিনি, নাগরিক রাজনীতি জানেন না, বেচারা একেবারে মানে সম্পূর্ণ দিশেহারা পড়েছেন। আমি দেখেছি, আমি তো দক্ষিণ কলকাতায় থাকি, সেখানে আমি তাকে দেখেছি। এই অদ্ভুত সব ঘটনাগুলো, এই সব অদ্ভুত মানে প্রার্থী এরকম ওরকম দাবার ছকের মতো এরকম করা কেন হলো আমার মাথায় আসছে না। কিন্তু এটা কোনো রাজ্যে, এটা রাজ্যের দোষ হতে পারে না, এটা অন্য কারণে হয়েছে। এবং এই একই জিনিস আমি যতদূর জানি উত্তরপ্রদেশে হয়েছে। যে সমস্ত প্রার্থী যোগী আদিত্যনাথ সুপারিশ করে পাঠিয়েছিলেন কেন্দ্র থেকে, সেগুলো আপনি কি সাবোটাজ দেখছেন? এর পেছনে কোনো মানে কলকাঠি সাবোটাজ এরকমের কোনো আশঙ্কা আপনার রয়েছে কি? সাবোটাজ কেন বলবো? সাবোটাজ কে বলেছে? সাবোটাজ আমি কখনোই বলিনি। এগুলো হচ্ছে এরর অফ জাজমেন্ট। বেশ, ভুল প্রার্থী চয়ন হয়েছে। বেশ বেশ, কেন হয়েছে তা আমি জানি না। বেশ, আমার একদম শেষ প্রশ্ন, আমি কখনোই বলিনি, বলবো না। বেশ বেশ, আমার একদম শেষ প্রশ্ন। আপনিও দক্ষিণ কলকাতার বাসিন্দা, যাদবপুরের সিটটাতে যার বিরুদ্ধে আপনার অনেক অভাব অভিযোগ ছিল এবং একেবারে সোশ্যাল মিডিয়ায় আপনি যার বিরুদ্ধে চূড়ান্ত সোচ্চার হয়েছিলেন, সেই সায়নী ঘোষ, সেই কন্ডম কাণ্ড নিয়ে যার এত নাম জড়িয়েছিল কন্ট্রোভার্সিটিতে, সায়নী ঘোষ তিনি জিতে আসলেন। এখানেও কি আপনি যেমনভাবে বসিরহাটের ক্ষেত্রে আপনি একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করছেন, সায়নী ঘোষের জয়টাকে কিভাবে দেখেন? জিতে তো মমতা ব্যানার্জিও আসলেন। আমি কি মমতা ব্যানার্জিকে নিয়ে প্রশংসা করি? আমি কি অন্য কোনো তৃণমূল নেতাকে প্রশংসা করি? জিতে আসলেন তাই দিয়ে কি প্রমাণ হয় যে মহাদেবের মাথায় কন্ডম পরানো কাজটা উচিত? এটা কি প্রমাণ হয়? হিন্দু দেবদেবীকে অপমান করলে কিছু এসে যায় না, তখন কিছু লোক আছে, বাহ কি প্রোগ্রেসিভ লোক, দেখো দেখিনি হিন্দু দেবদেবীকে অপমান করেছে, একটা মসজিদে গিয়ে ওখানে একটা কন্ডম ফেলে আসুক তো সায়নী ঘোষ, একটা গুরুদুয়ারায় গিয়ে একটা ফেলে আসুন তো, সর্দারজিরা কিমা করে দেবে, কিমা। শুধু হিন্দু দেবদেবীকে এরকম করা যায়? আমি থানায় এফআইআর করেছিলাম সায়নী ঘোষের বিরুদ্ধে, থানা কোনো অ্যাকশন নেয়নি, আমি জানতাম নেবে না, কোনো নতুন কিছু না। কিন্তু তিনি যে নির্বাচনে জিতেছেন তাই থেকে সিদ্ধান্ত করতে হবে যে তিনি যে মহাদেবের, দেবাদিদেব মহাদেবের মাথায় কন্ডম পরিয়েছেন সেটা উচিত কাজ করেছেন। অন্তত আমি একথা মানতে রাজি নই। কিন্তু আপনি কি জানেন তথাগতবাবু, আপনার এই যে একটা চূড়ান্ত বিরোধিতা এবং আপনি যেভাবে প্রোটেস্ট করেছিলেন সায়নী ঘোষের ওই অনভিপ্রেত মন্তব্য বা সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে, সত্যি সেটা একেবারেই অনভিপ্রেত এবং একেবারেই রুচিহীন, এটা বলতে কারোর মনে কোনো দ্বিধা থাকা উচিত নয়। কিন্তু কোথাও গিয়ে কি সায়নী ঘোষের মধ্যেও একটা পট পরিবর্তন, একটা সেলফ জায়গা এসেছে? কারণ আমরা দেখলাম বারবার নির্বাচনী ক্যাম্পেইনের সময় সায়নী ঘোষ বারবার বিভিন্ন মন্দিরে গেলেন, শিব মন্দিরে গেলেন, জেতার পরে শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢাললেন। কোথাও গিয়ে কি আপনার কথার একটা ইনফ্লুয়েন্স কাজ করছে বলে আপনি মনে করেন? তিনি কি পাপমুক্ত হতে চাইছেন? আমার কথার ইনফ্লুয়েন্স কাজ করছে কিনা তাতে আমি একদমই চিন্তিত নই। সায়নী ঘোষ যা খুশি করতে পারেন। সায়নী ঘোষ তো জেতেনি, জিতেছে তো মমতা ব্যানার্জি। ওখানে সায়নী ঘোষ না দাঁড়িয়ে যদি
অন্য কেউ দাঁড়াতো, অন্য কোনো মহিলাকে কোনো রকম কলকাতা পুরসভার 18 নম্বর ওয়ার্ড থেকে তুলে এনে কোনো মহিলাকে ওখানে দাঁড় করিয়ে দেওয়া হতো, তাহলে সেও জিততো। বেশ, সায়নী ঘোষ তো সেই কারণেই জিতেছে, বেশ। মমতা ব্যানার্জির জন্যই জিতেছে। এর ওপরে আছে দুটো ব্যাপার। একটা হচ্ছে যে যাদবপুরের বিজেপি প্রার্থীকে না বহু লোক বলেছে তাদের আমরা দেখতেই পাইনি, তিনি দেখতে কিরকম জানি না। অনির্বাণ তার গঙ্গোপাধ্যায়। কোনো পোস্টার দেখিনি, তার কোনো হোর্ডিং দেখিনি, তার কোনো জনসভা কিচ্ছু দেখিনি, এইটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে ওই মুসলিম ভোট। যাদবপুরের মধ্যে একটা খুব বড় গ্রামীণ অংশ আছে এবং গ্রামীণ অংশটাতে মুসলিম ভোটের ভাঙড়। সংখ্যা খুব বেশি। বেশ। সেখানে আবার রোহিঙ্গিয়া আছে, সেখানে বাংলাদেশ থেকে চোরা পথে ঢুকে আসা রোহিঙ্গিয়াদের ভোট পাইয়ে দেওয়া হয়েছে, তারা আছে। অতএব সায়নী ঘোষ জিতবে। বেশ, আমার একদম শেষ প্রশ্ন, প্রধানমন্ত্রী যেভাবে ক্যাম্পেইন করেছেন পশ্চিমবঙ্গের বুকে, কটা শেষ প্রশ্ন করবে? একদম একদম শেষ কটা প্রশ্ন। শেষ প্রশ্ন করবে? বলো। প্রধানমন্ত্রী, না আপনার সাথে আলোচনা এতটাই এনগেজিং হয় যে অনেক অনেক রকম কথা, আলোচনা, আড্ডা শেষ তো কখনোই হয় না। তথাগত দা, শেষ প্রশ্ন অবশ্যই, প্রধানমন্ত্রী 23টি ক্যাম্পেইন করেছিলেন, তার মধ্যে কলকাতার বুকে প্রথমবার তার একটি রোড শো হলো। তিনি প্রায় 27টি কনস্টিটিউয়েন্সিকে টাচ করে গেছিলেন, কিন্তু দেখা গেল স্ট্যাটিস্টিক্স বলছে 20টি কনস্টিটিউয়েন্সিতেই বিজেপির হার হলো। তাহলে কি এবারে মোদি ম্যাজিক কাজ করলো না? যেখানে কত লোক আসে আর কত ভোট পড়ে, এ দুটোর মধ্যে কোনো কোরিলেশন আছে কি? আমাদের বিজেপিতে একেবারে গোড়াতে, তখনও আমি পার্টিতে আসিনি, তার আগেই মারা গেছেন হরিপদ ভারতী বলে একজন ছিলেন। হরিপদ ভারতী একটা অসাধারণ বক্তা ছিলেন, অসাধারণ বক্তা ছিলেন। এই হরিপদ ভারতী একবার বলেছিলেন, আমি নিজে শুনিনি কিন্তু আমি আমার সহকর্মীদের কাছ থেকে শুনেছি, যে আমার জনসভায় যত লোক আসে তার যদি অর্ধেকও আমাকে ভোট দিত তাহলে আমি বহুদিন আগে জিতে যেতাম। কিন্তু উনি জিততে পারেননি, কারণ দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। লোকে মজা দেখতে আসে, লোকে হই হই করতে আসে, টিভিতে ছবি উঠে যেতে পারে এই আশায় আসে। প্রধানমন্ত্রীকে তো রোজ লোকে দেখতে পায় না, প্রধানমন্ত্রীকে দেখবে এই আশায় আসে, বা তৃণমূলের মারের ভয়ে আসে, অনেক কিছু আছে।